ব্লক কংগ্রেস সভাপতি কামরুজ্জামান, উপস্থিত আছেন রাজাপুরের সভাপতি নুরুল ভাই এবং আমাদের অন্যান্য নেতৃত্ব, সর্বোপরি আপনারা কংগ্রেসের কর্মীবৃন্দ, যে মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমার জাতীয় কংগ্রেসের তরফ থেকে আন্তরিক সালাম, নমস্কার এবং শ্রদ্ধা জানাই। এটা নির্বাচনী সভা। স্বভাবতই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রার্থী আপনাদের সকলের পরিচিত ছবারের বিধায়ক আবু হেনা সাহেবের পক্ষে হাত প্রতীক চিহ্নে আপনাদের কাছে আপনাদের দোয়া আশীর্বাদ চাইতে এসেছি। আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছেন কেন কি জন্য জাতীয় কংগ্রেস আর বাকিদের নয়। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন। আমরা 2014 সালে এর আগের নির্বাচনটা দেখেছিলাম। তখন কে প্রধানমন্ত্রী ছিলেন? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং প্রচুর কাজ করেছিলেন, কিন্তু তিনি কাজে বিশ্বাসী। তিনি ঢক্কানি নাচ করতে পছন্দ করতেন না। তিনি না করতেন আড়ম্বর করে অ্যাডভার্টাইজমেন্ট, না বেশি কথা বলতেন। কিছু মানুষ থাকে কথা কম কাজ বেশি। তো সেই ডক্টর মনমোহন সিং বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে যিনি আজকের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন বলেছিলেন বোমা প্রধানমন্ত্রী, সেদিন বলেছিলেন ঘোটালা করছে, সেদিন বলেছিলেন জাতীয় কংগ্রেসের লোকেরা নাকি সব চোর। তো চ্যালেঞ্জ আমার বর্তমান বিজেপি সরকারের কাছে, 5 বছর সময় পেলেন আপনি। জাতীয় কংগ্রেসের একটি নেতাও কিন্তু জেলখানায় যায়নি। তার মানে জাতীয় কংগ্রেসের নেতারা কেউ চোর ছিল না, আপনি প্রমাণ করতে পারেননি। আর আজকে আপনার ক্ষেত্রে কি দেখছি আমরা? আপনি বলেছিলেন যে বিদেশে নাকি প্রচুর কালা ধন অর্থাৎ টাকা আছে, কালো টাকা, সেগুলো নিয়ে এসে এই আপনার আমার মতো সাধারণ মানুষগুলো তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। আমরা সাধারণ মানুষ, দিন আনতে দিন খাই। স্বভাবতই আমরা বিশ্বাস করেছিলাম নরেন্দ্র মোদীকে, কিন্তু আমরা বিশ্বাস করে কি পেলাম? সাধারণ মানুষ বনে গেছে বোকা। তাই আগামী 23 এপ্রিল আমরা আর বোকা বলবো না। আমরা বেছে নেব জাতীয় কংগ্রেসের হাত প্রতীক চিহ্নের প্রার্থীকে। হাত প্রতীক চিহ্নের প্রার্থীকে এখানে আপনারা জেতালে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার গঠন করবে। আমরা আর কি পেয়েছিলাম? সেদিন বলেছিল বছরে 2 লক্ষ কোটি ছেলে মেয়ের চাকরি হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বছরে 10 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। কি হয়েছে? টিকু বলছিল শিক্ষিত ছেলে মেয়ের কোনো কাজ নেই, বাবা মার পয়সা ধ্বংস করে এখন কাজটা না পেয়ে বাবা মার অন্ন ধ্বংস করছি আমরা। ভারতবর্ষের যুব সমাজ, তাদের সামনে কোনো কাজ নেই, চাকরি নেই। যেমন কেন্দ্রের নরেন্দ্র ভাই মোদী, তেমনি রাজ্যের দিদি, দুজনেই কয়েনের এপিঠ আর ওপিঠ, পদ্ম ফুল আর জোড়া ফুল। যদি আপনি দিলেন একটি ভোট তো করবেন সবচাইতে বড় ভুল। তাই সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে আর আসবে না মমতা, বুঝে গেছে সমস্ত জনতা। তাই আপনাদেরকেও বুঝতে হবে আগামী 23 এপ্রিল কাকে ভোট দেবেন। আপনার সুচিন্তিত ভোট, আপনার একটি ভোটের মূল্য কিন্তু অপরিসীম। ভারতবর্ষের সবচাইতে বড় লোক অনিল আম্বানির ভোটের যা দাম, আমার পাড়ার অক্ষম দরিদ্র গরিব মানুষটির ভোটেরও কিন্তু একই দাম। ভারতবর্ষের গণতন্ত্র এই অধিকার আপনাকে দিয়েছে, ভারতবর্ষের সংবিধান এই অধিকার আপনাকে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান কে প্রতিষ্ঠা করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস, জওহরলাল নেহরুর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে, ফারুক আব্দুল্লাহর নেতৃত্বে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সংবিধান রচনা করেছিলেন। সেদিন যদি ভারতীয় জাতীয় কংগ্রেস চাইতেন যে ভারতবর্ষে মাত্র একদলীয় শাসন ব্যবস্থা থাকবে, করতে পারতেন। সেদিন যদি যা করতে পারতেন, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস চাননি। তারা চেয়েছিল
ভারতীয় জাতীয় কংগ্রেস চেয়েছিল যে ভারতবর্ষ যেমন মৌলানা আবুল কালাম আজাদের, তেমনি এই ভারতবর্ষ চিত্তরঞ্জন দাসের, এই ভারতবর্ষে যেমন খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, তেমনি এই ভারতবর্ষ আমার আপনার সকলের স্বামী বিবেকানন্দের দেশ। এই ভারতবর্ষে রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, যত মত তত পথ, তেমনি আমার ইসলাম ধর্ম বলে ধর্মটাকে এমনভাবে ভেবো না যাতে ধর্মান্ধ হয়ে অন্য ধর্মের দিকে কুদৃষ্টি দাও। তাই আমার ভারতবর্ষ সেই ভারতবর্ষ যে ভারতবর্ষে সর্বধর্মের মানুষ বাস করবে, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে, প্রত্যেকে তার নিজ পছন্দ অনুযায়ী খাবার খাবে, প্রত্যেকে তার নিজ পছন্দ অনুযায়ী পোশাক করবে। এই আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ কোনোদিন ছিল না যে নজরুলের ভাষায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মরমার। আমরা যখন ব্লাড ব্যাংকে যাই, আমরা কি কখনো জিজ্ঞেস করি ব্লাড ব্যাংকের রক্তটা নিয়ে, এই রক্ত কার? এ রক্ত হিন্দুর, এ রক্ত মুসলমানের, এ রক্ত খ্রিস্টানের, এ রক্ত চন্ডালের? কখনো জিজ্ঞেস করি আমরা? আমার মুমূর্ষু রোগী, আমার মা, আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী যদি হসপিটালের বেডে ছটফট করে এক বোতল রক্তের জন্য, আমরা কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞেস করি না এই রক্তটা কার। তখন বলি একটা এ পজিটিভ রক্ত চাই, একটা ও নেগেটিভ রক্ত চাই, একটা ও পজিটিভ রক্ত চাই। তাহলে আমাদের মূল বিষয়টা কি? আমরা মানুষ, আমরা সকলকে ভালোবেসে সকলের সাথে মিলেমিশে একসাথে বাস করব। আমরা সেই ভারতবর্ষে বিশ্বাসী। আমরা রক্তের রং, রক্তের কালার, রক্ত কিন্তু দেখি না। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার কি বলছেন? বলছে 8 লাখের বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, 8 লাখকে বের করে নিয়ে এসে পিটিয়ে মারো। 8 লাখকে তো পিটিয়ে মেরে দিল। 8 লাখ মুসলিম জানেন? 8 লাখের 2টো ছেলে, একটা ছেলে আর্মিতে চাকরি করে। এ ভারত মাতাকে রক্ষা করছে সীমান্তে দাঁড়িয়ে, আর সেই সীমান্ত রক্ষীর বাবাকে পিটিয়ে মারছে RSS বিজেপির দলের লোকেরা। আর এরা বলে ধর্মের কাহিনী, এরা বলে দেশপ্রেমের কথা। কোন দেশপ্রেম? ভারতীয় জাতীয় কংগ্রেসকে দেশপ্রেম শেখাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মা, বোন, ভাই, আমার ঘরের পুত্র, সন্তান, স্বামী, আমার ঘরের মা, বোন এ ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। কত মায়ের সিঁথির সিঁদুর মুছে গেছে, কত মায়ের সন্তান হারিয়েছে, কত মা ধর্ষিতা হয়েছে, কত মা মৃত্যুবরণ করেছে, তারপরে স্বাধীনতা এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস বলতে পারবে একটা লোক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাণ দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারত মাতার স্বাধীনতার জন্য? তৃণমূল কংগ্রেস বলতে পারবে ভারত মাতার স্বাধীনতার জন্য একজন প্রাণ দিয়েছে? বামফ্রন্টের লোকেরা বলতে পারবে ভারত মাতার স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে? আমি, আপনি জাতীয় কংগ্রেসের কর্মীরা মাথা উঁচু করে বলি, আমরা সেই দলের লোক যে দল অত্যাচারী ইংরেজদের তাড়িয়েছে। তুমি তো তৃণমূল কংগ্রেস, লাঠি বাহিনী, বোমা বাহিনী, গুলি নিয়ে এসে দেখো তোমার কত গুলি আছে। এ লড়াই স্বাধীনতার লড়াই, এ লড়াই অধিকারের লড়াই, ভোটাধিকার আমার সাংবিধানিক অধিকার, আমি আমার অধিকার প্রয়োগ করবই। কেন ভাই? আমি তৃণমূলের বন্ধুদের বলতে চাই, কেন ভোটে তোমাদের আপত্তি কোথায়? গণতন্ত্রে এসো, গণতন্ত্রের মন্দির মসজিদ এই ভারতবর্ষ। ভারতীয় সংবিধান সভায় নিজের ভোট নিজের পছন্দ মতো দেবে, এটাই ভারতবর্ষের গণতন্ত্র। সেই সংবিধান, সেই ভারত মাতার সংবিধানকে ধর্ষিত করো না। আর আমার মাকে যদি কেউ ধর্ষণ করতে আসে, তাকে প্রটেক্ট করার অধিকার আমাদের সকলের আছে। এই লড়াই ভারত মাতাকে রক্ষা করার লড়াই, এই লড়াই আমার স্বাধীনতার লড়াই, এই লড়াই আমার আপনার সকলের গণতান্ত্রিক অধিকারের লড়াই।
আপনার গালে যদি কেউ থাপ্পড় মারতে আসে, আপনি ধরবেন না তার হাতটা? কি গালটা এগিয়ে দেবেন? নিশ্চয়ই নয়। তাই বিগত পঞ্চায়েত ইলেকশনে লজ্জা লাগে। আমার লজ্জা লাগে মুখ্যমন্ত্রী যখন অন্য রাজ্যে গিয়ে বলে বিজেপি গণতন্ত্রকে ধর্ষণ করছে, আর এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বিগত পঞ্চায়েত ইলেকশনে এই দমকল সাব ডিভিশনের সর্বোচ্চ একটা নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। তাদেরকে আগামী 23 এপ্রিল বুঝিয়ে দিন, সকাল সকাল বুথে যান, ওই তৃণমূল এবং ওই দাঙ্গাবাজ আরএসএস বিজেপিকে একটি ভোটও নয়, নিজের অধিকারটা নিজে বুঝে নিন। আমরা ভুলিনি কিছু। নিশ্চয়ই মনে আছে আপনাদের পঞ্চায়েত ইলেকশনের বিভীষিকাকে আমি বলেছিলাম, মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজত্বে এত মহিলাদের ধর্ষণ কেন হচ্ছে? আপনি তো তাপসী মালিকের জন্য 26 দিন অনশন করেছিলেন। আপনার অনশন মঞ্চে আমাদের প্রিয় নেতা মান্নান হোসেন থেকে শুরু করে সকলে গিয়েছিলাম, আমরা আপনাকে সাপোর্ট করেছিলাম। 2011-তে আপনাকে সাপোর্ট করে মাত্র 65টা সিট নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলাম তাপসী মালিক। খুব ভালো কথা, 26 দিন অনশন করলেন। কিন্তু আমার বোন কুচবিহারের সেই বাচ্চা ক্লাস 10-এ পড়া মেয়েটা, যে শুধু বলেছিল তৃণমূলের গুন্ডাদেরকে যে আমার বাবার কি দোষ, আমার বাবাকে কেন তুলে নিয়ে যাচ্ছ, সেই ক্লাস 10-এ পড়া একটা শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে এই তৃণমূলের হাইনারা ধর্ষণ করে তাকে কুচি কুচি করে রেল লাইনে ফেলে রেখেছিল। কৈফিয়ত চাইবেন না আপনারা কৈফিয়ত নেবেন না আমার ঘরের মা বোনদের ধর্ষণের, আপনারা কৈফিয়ত নেবেন না। এই বিগত পঞ্চায়েত ইলেকশনে প্রায় 70-80 জন সাধারণ মানুষের প্রাণ রক্তে ভাসিয়ে দিয়েছিল, রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। সারা পশ্চিমবঙ্গে পুলিশকে ব্যবহার করে তার দলের গুন্ডা মস্তানদের দিয়ে সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তাই তো বলি, আগামী 23 এপ্রিল জবাব চাইবার দিন, কৈফিয়ত নেবার দিন। তাই সকলে ইউনাইটেড হন, সকাল সকাল উঠে যান, নিজের ভোটটি নিজে দিন, হাত প্রতীক চিহ্নে। এবার আসি, কেন হাত প্রতীক চিহ্নে ভোট দেবেন? হাত প্রতীক চিহ্নে ভোটটা আপনি দেবেন কেন? এই যে প্রথমেই বলেছি, জাতীয় কংগ্রেস চাইলে একদলীয় শাসন ব্যবস্থা করতে পারত, জাতীয় কংগ্রেস করেনি। জাতীয় কংগ্রেস চাইলে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারত, করেনি। জাতীয় কংগ্রেস চেয়েছিল এই ভারতবর্ষে সব দল পাঠান মোগল এক দেহে হলো ঋণ। কিন্তু দাস বংশ, খিলজি বংশ দিয়ে শুরু করেছিল, তারপরে সুলতানি বংশ, মোগল বংশ, তারপরের ইতিহাস আমরা মুর্শিদাবাদবাসী সকলেই জানি। নবাব সিরাজউদ্দৌলা 18 বছরের যুবক, তিনি বুঝতে পেরেছিলেন এই ইংরেজদেরকে যদি না তাড়ানো যায় তাহলে আগামী দিনে বণিকের মানদণ্ড দেখা দেবে রাজদণ্ড রূপে। তাই সেদিন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে তরবারি উঠিয়েছিলেন। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কে? মির্জা শেঠ ইত্যাদি ইত্যাদি, আরো অনেকে, কৃষ্ণচন্দ্র। ইতিহাসে কি দেখলাম আমরা? প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে নবাবের সৈন্য দাঁড়িয়ে থাকলো, আর কয়েকশো ইংরেজ গুলি বোমার কামানের সামনে নবাবের সেনা হেরে গেল। বিশ্বাসঘাতকতা করেছিল কে? সেনাপতি মির্জাফর। সেই মির্জাফরের কি হয়েছিল জানেন? মির্জাফরের পুত্র মিরানের আদেশে নবাব সিরাজউদ্দৌলাকে মারা হয়েছিল। মিরান মারা গিয়েছিল কিসে? বজ্রাঘাতে। মির্জাফরের মৃত্যু হয়েছিল কিসে জানেন? না খেতে পেয়ে। আর ওই ঘসেটি বেগম, তাকে জলে ডুবিয়ে মেরেছিল ইংরেজরা। বাকিদেরও কেউ দ্বীপান্তরে মারা গেছে, কেউ না খেতে পেয়ে মারা গেছে, কেউ উন্মাদ হয়ে মারা গেছে। তাই অধিকারের লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, পাপের
একটি ভোটও নয়। আগামী দিনে তাদের অবস্থা বিগত দিনে মির্জাফরদের যা হয়েছিল আগামী দিনেও তাই হবে, আপনারা দেখে নেবেন। সাময়িক আমাদেরকে বেগ দিতে পারে। আমরা জাতীয় কংগ্রেসের কর্মী, মাথা উঁচু করে বলি, সেই দলের সৈনিক যে দল সাধারণ মানুষের জন্য ভাবে, যে দল সারা ভারতবর্ষের দরিদ্র কৃষকের জন্য ভাবে, যে দল মেহনতি মানুষের জন্য ভাবে, যে দল মহিলাদের জন্য ভাবে। আমার নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেসের নেতারা গল্প করতে চাই যদি জাতীয় কংগ্রেস সরকার গঠন করে। রাহুল গান্ধী আরো বলেছেন, সারা ভারতবর্ষে কৃষকদের অবস্থা খুব খারাপ। বিগত 5 বছরে 4,500 কৃষক আত্মহত্যা করেছে। তাই তিনি কৃষকদের জন্য আলাদা বাজেট করবেন বলেছেন। সেই বাজেটে কি হবে? কৃষকদের দুরবস্থা হলে সেখান থেকে তাকে সাহায্য করা হবে। আর কি বলেছেন? সারা ভারতবর্ষে এখন 20% মানুষ দরিদ্র সীমার নিচে। তাদেরকে কি করবেন বলেছেন? তাদেরকে মিনিমাম ইনকাম স্কিম গ্যারান্টির মধ্যে নিয়ে আসবেন। তার নাম কি? ন্যায়। এই ন্যায় প্রকল্পে আপনি কি পাবেন? আপনার বাড়ির পাশে বা আপনি নিজেও যদি হন, যার ইনকাম মিনিমাম আছে, সেই সার্ভে আবারও করা হবে, করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট তার স্ত্রী, সে বাড়ির মহিলাদের, সে প্রতিটি বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে বছরে 72,000 টাকা দেওয়া হবে। তাই তো বলি, আপনার একটি ভোট, আপনার একটি ভোট যদি পড়ে হাতে, আপনি থাকবেন আপনার বাড়ির পাশে দরিদ্রদের সাথে, আর সেই দরিদ্রদের সাথে ন্যায় প্রকল্পের সুবিধা পেতে হাত প্রতীক চিহ্নে ভোট দিন। আমরা আর কি পাবো? রাহুল গান্ধী বলেছেন কৃষকদের ঋণ মুকুব করবেন। আপনারা দেখেছেন কর্ণাটক, রাজস্থান, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা নয়, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, 4টে রাজ্যে রিসেন্ট ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিধানসভায় জিতে সরকার গঠন করেছে। 4টে রাজ্যেই 10 দিন তো দূরে থাক, 3 দিনের মধ্যে ঋণ মুকুব করে দেখিয়ে দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, ন্যায় প্রকল্পের এত টাকা, এত অর্থভার ব্যয় বহন করবেন কি করে? রাহুল গান্ধী বলেছেন, যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার ভারতবর্ষের মাত্র 15টা বড় লোককে, আদানি, আম্বানি, নরেন্দ্র মোদী, ললিত মোদী দেশে পালিয়ে গেছে, তাদের ভরপাই করবার জন্য ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কেটে নিয়ে ব্যাংককে দিতে পারে, তাহলে আমারও অধিকার আছে আমার ভারতবর্ষের সাধারণ মানুষকে এই ন্যায় প্রকল্পের বছরে 72,000 টাকা দেওয়া। তিনি কিভাবে করেছেন? ভারতবর্ষের তাবর তাবর অর্থনীতিবিদদের রিসার্চ করে দেখেছেন এই প্রকল্প করা যায় কিভাবে। যখন 100 দিনের প্রকল্প 2004 সালে প্রথম স্টার্ট হয়েছিল, তখন বিরোধীরা গেল রাত করেছিল। 15 বছর ধরে 100 দিনের প্রকল্প চলছে, আর সেই 100 দিনের প্রকল্পের টাকা এই ডামাটের প্রধান মেম্বাররা লুট করছে। আপনার আমার টাকা, আপনার আমার প্রকল্পের অর্থ লুট করছে, আর বাংলার মুখ্যমন্ত্রী সব জেনে শুনে লুটের ছোট দিয়ে রেখেছেন এই গুন্ডা মস্তানদের। দেশটা কোথায় আছে? আমরা পুলিশ প্রশাসনের কথা বলছিলাম। পুলিশ প্রশাসন তো দেখেছেন, এসআই তাপস বিশ্বাস হরিমোহন ঘোষ কলেজে কলকাতায় যখন মারা গেল, তার মেয়েকে একটি চাকরি দিয়ে দেওয়া হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা করে কিছু একটা গুজামিল দিয়ে দিতে পারলেই বাঁচেন। আজও কিন্তু তাপস বিশ্বাসের খুনি জেলে যায়নি। সেই ঘটনা মনে আছে আপনাদের? মুখতারের জেল, আর যিনি তৃণমূল করেছিলেন তার হয়ে গেল বেল। সারা রাজ্যে আপনি আমি যতটা খারাপ আছি, ততটাই এ বাংলার পুলিশ প্রশাসন খারাপ জায়গায় আছে। সিভিক ভলেন্টিয়ারের নামে আপনার আমার পাশের ঘর প্রত্যেকের বাড়ির ছেলেরা যারা ওই থানাতে সকাল থেকে উদয়াস্ত পরিশ্রম করছে, কত পায় তারা? 6,000 টাকা, 5,000 টাকা। তাদের কোনো একটা স্কেল আছে? তাদের পার্মানেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? তাদেরকে লেবার হিসাবে খাটাচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল দলের ক্যাডারে পরিণত করেছে, ইনফর্মারে পরিণত
যুবকরা ভাত চাই, আমরা ঘোষণা করেছিলেন। দিদি এই কথা এগুলো কার দায়ে জিতেছিল, কোন দলের বিধায়ক ছিল? আর কি বলছেন দিদিমণি? সুপার স্পেশালিটি হসপিটাল। এই হাসপাতাল, এই রানীনগর হাসপাতাল, এর সমস্ত কিছু 72 থেকে 77 তৈরি। আজকে যিনি প্রার্থী তার বাবা সরকার সাহেব কৃষিমন্ত্রী, বরকত সাহেব স্বাস্থ্যমন্ত্রী, আর অজিত পাজা বিদ্যুৎ মন্ত্রী। এই ত্রয়ীর সম্মেলনে তৈরি হয়েছিল সারা বাংলার স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, স্কুল, কলেজ, বিদ্যুৎ এবং আপনার সোনার ফসল, 3 ফসলি ধান, গম, পাট। কোথায় উন্নয়ন? একটি কলেজ হয়েছে, এই রানীনগরে একটি কলেজ আছে, এখানে একটি গার্লস কলেজ আছে, এখানে একটা গার্লস স্কুল আছে না। 8 বছরের দিদিমণি এখনো রানীনগরে একটি গার্লস স্কুল করতে পারেননি, কলেজ তো দূরে থাক। একটি বিশ্ববিদ্যালয় 2011 সাল থেকে আমরা প্রতিনিয়ত হয়নি, কি হবে কোথায় হবে জানি না। বেলডাঙ্গায় স্যাংশন কলেজটা আজও প্রতিষ্ঠা হয়নি, আর উন্নয়নের গল্প শোনাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলা 72% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কজনের চাকরি হয়েছে? দিদিমণি বলছেন 85 লক্ষ। 85 লক্ষ চাকরি হলে 77,000 বুথ, আপনার বুথের 120 থেকে 30টা ছেলে মেয়ের চাকরি হওয়ার কথা হয়েছে একজনেরও? বলতে পারেন আপনার বুথের 20টা ছেলের চাকরি হয়েছে? হয়নি। শুধু ভাওতা আর অসত্য, ভাওতা আর অসত্য, সত্য বলতে জানে না। আমাদেরকে সবাই ধোঁকা খাওয়াচ্ছে আর বোকা ভাবছে, কিন্তু জনগণ বোকা নয়, প্রমাণ করে দিয়েছে ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ। আগামী দিনে আপনারাও প্রমাণ করবেন, এই আশাই রাখি। তাই বলছিলাম, এসএসসি মাদ্রাসার ছেলে মেয়েদের ভোরের নামাজের উপর লাঠি চার্জ করে যারা, তারা আর যাই হোক গণতন্ত্রের পূজারী তো বলা যায় না, সংখ্যালঘুদের তো মুশিহা নয়। আমরা কি চেয়েছিলাম? বেকার যুবকদের কাজ চেয়েছিলাম, কৃষকের উৎপাদিত ফসলের দাম চেয়েছিলাম, পেট্রোল ডিজেলের দাম কম করতে চেয়েছিলাম, আমার বাংলার মা বোনেদের সুরক্ষা চেয়েছিলাম, সারদা নারদায় যারা চুরি করেছে তাদের জেল চেয়েছিলাম, সারদা নারদায় যারা প্রতারিত হয়েছে তাদের টাকা ফেরত চেয়েছিলাম। পেয়েছি? আমরা পেয়েছি? একটা জিনিস দিদিমণি দিয়েছে, ওই যে সিগারেটের দাম বৃদ্ধি বলছিল, দিদিমণি বলেছে সারা বাংলায় 2000 মদের দোকান খোলা হবে। আপনার এরিয়ার অলিতে গলিতে মদ পাওয়া যাবে, আর আমার আপনার ঘরের বেকার যুবকরা বেড়াবে, আর মমতা ব্যানার্জি সবাইকে লাঠি বাহিনী, ক্যাডার বাহিনী, মস্তান বাহিনীতে তৈরি করবে। আমরা মদ চাই না ম্যাডাম, আমরা মদ চাই না, কাজ চাই। আমরা মদ চাই না, ভাত চাই। আমরা সারদার সরকার চাই না, আমরা নারদার সরকার চাই না, আমরা ধর্ষণের সরকার চাই না, আমরা তোলাবাজের সরকার চাই না, আমরা মস্তানের সরকার চাই না, আমরা ধর্ষণের সরকার চাই না। তাই কি চাই? আমরা আগামী দিনে শান্তিতে বাস করতে চাই, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাই, আমার ঘরের বেকার যুবকের কাজ চাই, আমার কৃষকের ঋণ মুকুব চাই, আমার কৃষকের পেট্রোল ডিজেলের দাম কমাতে চাই, আমার বেকার যুবক ভাইদের চাকরি চাই, আমার মা বোনেদের সুরক্ষা চাই, আমার সংবিধানকে সুরক্ষিত করতে চাই, আমার জীবনকে সুরক্ষিত করতে চাই। আর এগুলো সব চাইতে গেলে আগামী 23শে এপ্রিল সকাল সকাল হাত প্রতীক চিহ্নে জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু হেনা সাহেবকে হাত চিহ্নে ভোট দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, আবু হেনা সাহেব জিন্দাবাদ। আমার আরও 2টো মিটিং আছে, তাই আমি চলে যাব। আমাদের এখনও বক্তা আছে অমর চক্রবর্তী, আমাদের নৃপেন্দা, আমাদের ব্লক সভাপতি, প্রত্যেকে খুব ভালো বলে। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমাকে আজকের মতো এখানে বিদায় দিন। সকলের কাছে আগে চলে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন।